Good morning, everybody. Today my discussions is on a certain poem, that is the Good Morrow, which is written by the prominent metaphysical poet John Donne. জন ডানের লেখা একটা কবিতা, যে কবিতাটির নাম হচ্ছে দ্য গুড মরো। আজকের বিষয় হচ্ছে এই কবিতাটিকে নিয়ে আলোচ্য বিষয়। এই কবিতাটি এসএলএসটি ইংলিশ, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি ইংলিশ সিলেবাস এটা রয়েছে। Now my discussions is on the specific poem, that is the Good Morrow. Before entering into the main issues, the central idea of the poem, the other related important things which are linked to these poems, related to these poems, that things will be discussed later on. First thing, I should have to be acquainted, I should have to know when did the poet write this poem. এই যে দ্য গুড মোরো কবিতাটা কখন তিনি লিখেছিলেন, জন ডান, সেই জিনিসটা ফার্স্ট দিস থিং শুড বি ক্লিয়ার। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দিস, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য প্লট অফ দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম, what are the poetic devices have been used in this poem. All important things should have to be discussed before going to enter into the main issues of this poem. First thing is this, when did the poet write this poem? ডান, যাকে মেটাফিজিক্যাল পোয়েট্রির ফাদার বলা হয়, সেই জন ডান এই কবিতাটি লিখেছিলেন 1590 খ্রিস্টাব্দে। দিস ইজ নট দি এক্সাক্ট ডেট, ওকে। সম্ভবত তিনি 1590 খ্রিস্টাব্দে এটা তিনি লিখেছিলেন, এবং এই সময়টা কিন্তু 17th সেঞ্চুরি ছিল না। দিস টাইম ইজ নট কল্ড দ্য 17th সেঞ্চুরি। 17th সেঞ্চুরি শুরু হয়েছিল 1 জানুয়ারি 1601 থেকে ডিসেম্বর 31 1700। 1601 থেকে 1700 খ্রিস্টাব্দে এই সময়টাকে 17th সেঞ্চুরি বলা হয়। তবু কিন্তু দ্য গুড মোরো এই কবিতাটিকে 17th সেঞ্চুরির সপ্তদশ শতাব্দীর কেন কবিতা বলা হয়, দিস থিং শুড হ্যাভ টু বি নোন উইথ অল অফ আস। কারণ এই কবিতাটিকে, গুড মোরো কবিতাটিকে 17th সেঞ্চুরির কবিতা বলা হয় এই কারণে, এর ফার্স্ট পাবলিকেশনটা ছিল, অর্থাৎ ফার্স্ট পাবলিশ হয়েছিল 1633 খ্রিস্টাব্দে, এবং এই 1633 খ্রিস্টাব্দটা কিন্তু 17th সেঞ্চুরি ছিল। হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য 17th সেঞ্চুরি? এই 17th সেঞ্চুরি এই সময়টাতে মেটাফিজিক্যাল পোয়েম, ইন দিস পিরিয়ড দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার, দ্য মোস্ট প্রমিনেন্ট পোয়েম, type of poems, metaphysical poem, took a respectable position in the field of British English literature. A prominent positions, a renowned positions in the field of British English literature. অর্থাৎ এই সপ্তদশ শতাব্দীতে মেটাফিজিক্যাল পোয়েট্রি, অর্থাৎ মেটাফিজিক্যাল এই আদিভৌতিক কবিতা এক বিশাল খ্যাতি লাভ করেছিল। মেন্স আর সো মাচ ফান্ড অফ রিডিং মেটাফিজিক্যাল পোয়েম। মেটা মানে হচ্ছে, দ্যাট থিং শুড বি ক্লিয়ার, মেটা মিনস আফটার, আফটার ফিজিক্যাল, অর্থাৎ আমাদের পার্থিব জগতের বাইরেও একটা জগৎ রয়েছে, সেটা হচ্ছে আদিভৌতিক জগৎ। দিস ওয়ার্ল্ড ইজ ফুললি স্পিরিচুয়াল, দিস ইজ দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডটাকে বলা হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো এই মেটাফিজিক্যাল পোয়েট্রিটা ছিল 17th সেঞ্চুরি। তো 17th সেঞ্চুরি এই সময়টাতে কি ছিল, হোয়াট টাইপ অফ লিটারারি ডেভেলপমেন্ট উই ক্যান সি ডিউরিং দ্য 17th সেঞ্চুরি। অর্থাৎ এই 17th সেঞ্চুরিতে আমাদের লিটারারি ডেভেলপমেন্ট কী ধরনের আমরা দেখতে পাই, এবং এই 17th সেঞ্চুরিটাকে আমরা জ্যাকোবিয়ান এরা বলছি, রেস্টোরেশন পিরিয়ড বলছি, এই সময়টাকে দি এজ অফ ট্রানজিশনস বলছি। এই সময়টাকে এত নামে আমরা ডাকতে পারি। There are so many names of these periods, a number of names of these periods. The Restoration period, we can say the Jacobean era, we also can say the age of transition. তো এই সময়টায়, এই 17th সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষে
যারা শাসন করছিলেন সেই মুঘল সাম্রাজ্যের যে সকল সম্রাটগুলো ছিলেন, জাহাঙ্গীর, এই সময়টাতে শাহজাহান, আওরঙ্গজেব, তাদের কি ছিল? দে হ্যাড ডমিনেন্ট পাওয়ার ইন ইন্ডিয়া। তখন ভারতবর্ষকে শাসন করতেন এই সকল ব্যক্তিরা। In these periods, Jahangir, Shahjahan, Aurangzeb, they had significant power, prominent power in India. They ruled India. এই সময়টায় during this period 17th century-তে, এবং এই 17th century-তে if you see or analysis Bengali literature, আমরা যদি বাংলা সাহিত্যে যাই তা আমরা দেখব যে এই সময়টাতে মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু বিখ্যাত কবি ছিলেন। মুকুন্দরাম চক্রবর্তী। In Bengali literature, it was a period of significant development, particularly in the Mongol Katbo journal and the traditions of religious text. এখানে এই সময়টাতে মঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু he had got a respectable honorable position in the field of Bengali literature. বাংলা সাহিত্যে সেই সময় মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু মানে ভালো নাম পেয়েছিলেন। এবং এই সময়টা এই পিরিয়ডে মেটাফিজিক্যাল কবিতা লেখা হয়েছিল। এবং এই পিরিয়ডে দিস পিরিয়ডস ওয়াজ ফেমাস ফর দি রাইটিং অফ মেটাফিজিক্যাল পোয়েমস। এবং এই মেটাফিজিক্যাল পোয়েমস যারা লিখেছিলেন, জন ডান, হেনরি ভগান, জর্জ হারবার্ট, এই সকল অ্যান্ড্রু মার্ভেল, দিস poets had written a number of metaphysical poems. তারা কবিতা লিখেছিলেন সেটা মেটাফিজিক্সের উপরে। What are the characteristics of metaphysical poetry? অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ক্যারেক্টারিস্টিক্স কি থাকে, কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখলে আমরা বুঝতে পারবো যে এটাকে মেটাফিজিক্যাল পোয়েট্রি বলা হয়। ডানের যে সকল কবিতাগুলো, ডান ওয়াজ হাইলি অ্যাডমার্ড ফর হিজ লাভ পোয়েমস। ডান যে কবিতাটা লিখেছেন সেই কবিতাগুলো কিন্তু মেটাফিজিক্যাল পোয়েম। হারবার্টও যে লিখেছেন মেটাফিজিক্যাল পোয়েম, হেনরি ভগান যেটা লিখেছিলেন সেগুলো মেটাফিজিক্যাল পোয়েম, এবং অ্যান্ড্রু মার্ভেলের কিছু লেখা আছে সেটা মেটাফিজিক্যাল পোয়েম। কিন্তু ডান was different in his natures. ডানের রুচি ছিল ঠিক আছে মেটাফিজিক্যাল পোয়েম, কিন্তু ডান is widely considered to be the father of metaphysical poetry. অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির জনক হিসাবে জন ডানকে ধরা হয়। ডানের একটা জিনিস ছিল, কমন থিম ছিল, যেটা লাভ, ভালোবাসা, দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ লাভ ইন হিজ পোয়েট্রি। ডানের কবিতায় আমরা দেখছি যে ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ লাভটা কিন্তু দিস ইজ দি কমন থিম, কমন ইস্যু in his poem. Before entering into the main discussions of his poems, first things will have to be clear to all of us the key characteristics of metaphysical poetry. অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির কি ধরনের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো থাকে যেগুলো আমরা বুঝতে পারবো, we can very easily understand that this is an example of metaphysical poem. একটা হচ্ছে ক্যানসেটস, দাম্ভিকতা, প্লেটোনিক লাভ, শুদ্ধ প্রেম, উইট, রসিকতা, অবসকিউরিটি, অস্পষ্টতা, এই জিনিসগুলো থাকে। লাভ, ভালোবাসা, ডেথ, এই সকল থাকে। এই জিনিসগুলো, দিস থিংস আর সিন ইন মেটাফিজিক্যাল পোয়েম। এই যে বিষয়, এরা হচ্ছে বৈশিষ্ট্য, যে বিষয়টার উপরে মেটাফিজিক্যাল কবিতাগুলো লেখা হয়, মেটাফিজিক্যাল পোয়েমগুলো লেখা হয়, আদিভৌতিক কবিতাগুলো লেখা হয়, সেটা সেই বিষয়গুলো হচ্ছে লাভ, ডেথ, স্পিরিচুয়ালিটি, দ্য নেচার অফ রিয়েলিটি, এই সকল জিনিসগুলোর উপরে লেখা হয়। এই স্পিরিচুয়ালিটি বলতে এখানে কোন স্পিরিচুয়াল বোঝানো হয়েছে?
the existence of God, the existence of Christianity. Here we find the words or the issues of Christianity, of Christian religion. Christians' themes and imagery are exploring undoubtedly in the metaphysical poem. মেটাফিজিক্যাল কবিতার মধ্যে আমরা ক্রিশ্চিয়ান রিলিজিয়ান্স ওটাকে আমরা দেখতে পাই। যে স্পিরিচুয়ালিটির কথা বলা হয়েছে এটা ক্রিশ্চিয়ান স্পিরিচুয়ালিটির কথা তিনি বলেছেন এবং সেখানে কিছু ইমেজারি ব্যবহার করেছেন। এরপরে চলে আসছি, যেমন হচ্ছে একটা কবিতা আছে হারবার্টের যে কবিতাটি, সেই কবিতাটার নাম কি? হোয়াট ইজ দি নেম অফ দ্য পোয়েম? দ্যাট পোয়েম হ্যাজ রিটেন বাই জর্জ হারবার্ট। জর্জ হারবার্টের কবিতা দি অল্টার বলে একটা জর্জ হারবার্টের কবিতা আছে, যে কবিতাটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল পোয়েম, যেখানেও কিন্তু অল্টার কবিতাও কিন্তু স্পিরিচুয়াল থিম আছে। এই স্পিরিচুয়ালিটি আছে লাভ অফ গড, অর্থাৎ এই যে স্পিরিচুয়ালিটিটা, এই যে ধর্মটা, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কার প্রতি? কার? ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা, ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসাটা নিয়ে আলোচনা হয়েছে মেটাফিজিক্যাল পোয়েম। এবং এই মেটাফিজিক্যাল কবিতায় এই ভালোবাসাটার নাম করা হয়েছে প্ল্যাটোনিক লাভ। এটা হচ্ছে শুদ্ধ প্রেম। এই শুদ্ধ প্রেমটা কি হচ্ছে? এ জার্নি টু দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এ বন্ডেজ, a strong connection between the man and God, an affectionate, a true love, genuine love for man to man. This thing has been nicely discussed in this poem, The Altar. The transformative power of love, ভালোবাসার যে একটা রূপান্তরকারী শক্তি রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্য ফ্লি বলে একটা কবিতা আছে, যে কবিতাটা লিখেছেন জন ডান। দ্য ফ্লি, ফ্লি বলতে মাছিকে বোঝানো হয়। মাছি, একটা মাছিকে একটা সিম্বল হিসাবে কবি তুলে ধরেছেন। ফ্লাই মানো মাছি আর ফ্লি মানো মাছি। তো এই ফ্লি এক ধরনের মাছি। মাছির কি নেচার? মানুষের গায়ে বসবে বা কোনো প্রাণীর গায়ে বসে তার রক্ত শোষণ করে। এখানে যে ভালোবাসাটাকে দেখানো হয়েছে দ্য ফ্লি কবিতাটাও, ইট ইজ অলসো ট্রান্সফরমেটিভ। দ্য ফ্লি কবিতায় লাভ, ডেথ, স্পিরিচুয়ালিটি, ফিজিক্যাল লাভ অ্যান্ড সিডাকশন এইগুলো বোঝানো হয়েছে। এখানে এই যে ভালোবাসাটাতে দেখা যাচ্ছে লিটারালি অর্থে যে বক্তার একজন আননেমড ওমেনের প্রতি ভালোবাসা। এই ওমেন, এই মহিলার কিন্তু এখানে নামকরণ করা হয়। এ লাভ of the speaker, the love of the speaker to an unnamed woman whose identity is hidden here, fully confidential. একজন আননেমড মহিলার প্রতি স্পিকারের ভালোবাসা। এখানে একটা ফিজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইউনিয়ন হিসাবে দ্য ফ্লি কবিতা জন ডান তিনি দেখিয়েছেন ভালোবাসাটাকে। এবং যে ফ্লিটা, যে সিম্বলটা, যে ফ্লাইটা, মাছিটা, এই টাইটেলটার মধ্যে একটা মেটাফরিক্যাল মিনিং আছে। Here you can see the metaphor in the title The Flea, the metaphysical poem. It is used to represent sexual intimacy and the mixings of blood between the speaker and his beloved. The physical union
between the lover and the beloved. আমরা দেখছি যে প্ল্যাটোনিক লাভে কিন্তু শারীরিক যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের কথা তিনি বলেননি। প্ল্যাটোনিক লাভটা হচ্ছে একটা শুদ্ধ প্রেম, কিন্তু এই কবিতায়, ফ্রি কবিতাটায় কিন্তু দেখা যাচ্ছে যে তাদের শারীরিক ভালোবাসার থেকে তাদের আধ্যাত্মিক যে ভালোবাসার দিকে, দিস ইজ এ নিউ টার্ন ফ্রম ফিজিক্যাল রিলেশন টু দ্য স্পিরিচুয়াল রিলেশনস, এ জার্নি ফ্রম ফিজিক্যাল ওয়ার্ল্ড টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। অর্থাৎ পার্থিব জগৎ থেকে আধ্যাত্মিক জগতের দিকে মোড় নিয়েছে। হেনরি ভগানের যে কবিতা দ্য রিট্রিট, সেখানেও কিন্তু প্ল্যাটোনিক লাভের কথা বলা হয়েছে। এরপরে আমরা যাব দ্য গুড মোরো। এই যে গুড মোরো কবিতাটি রয়েছে, এখানে গুড জি ক্যাপিটালাইজেশন আছে এবং মোরো এম ক্যাপিটালাইজেশন আছে। দ্য গুড মোরো মানে হচ্ছে দ্য গুড মর্নিং। মোরোটা এখানে এমটা, দিস ইজ এ নিউ ওয়ার্ড। তাহলে প্রশ্ন হতে পারে একটাই, যে কবি দ্য গুড মর্নিং এর জায়গায় দ্য গুড মোরো কেন করেছেন? জন ডানের একটা নেচার ছিল যে নতুনত্ব কিছু পাঠকের সামনে তুলে ধরা, নতুনত্ব কিছু পাঠকের সামনে তুলে ধরা, টু ইভোক সেন্স অফ নিউনেস অ্যান্ড এ ফ্রেশ স্টার্ট। টু ইভোক এ সেন্স অফ নিউনেস, কিছু নতুনত্ব পাঠকের সামনে তুলে ধরা, টু ক্রিয়েট কিউরিওসিটি টু দ্য রিডার্স। এটা ছিল জন ডানের নেচার। তো এই জন্য তিনি মোরোর এমটাকে ক্যাপিটালাইজেশন করেছেন। যারা অথার্স থাকে এবং যারা পোয়েটস থাকে, তারা কি করে ক্যাপিটালাইজেশন ব্যবহার করে, টু শো রিডার্স দি ইম্পর্টেন্স অফ ক্যাপিটালাইজেশন। অর্থাৎ ওই যে মানে ফ্রেজটা আছে গুড মোরো, ওইটা স্পেসিফিক ইম্পর্টেন্স দেওয়ার জন্যই রাইটাররা, অথাররা, কবিরা এরা ক্যাপিটালাইজেশন টাইটেলে ইউজ করা হয়। তো এই গুড মোরো কবিতাটির যে সেটিংটা আছে, এটা প্রাইভেট স্পেস, একটা গোপনীয় জায়গা। তো গোপনীয় জায়গাটা হচ্ছে একটা বেডরুম। সেই বেডরুমের কথা কবি এখানে বলেছেন। এবং প্লটটা হচ্ছে দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ লাভ। এবং টাইপ অফ পোয়েট্রি এখানে ইয়াম্বিক পেন্টামিটারের ব্যবহার হয়েছে। এবং টাইপ অফ পোয়েট্রি যদি বলা হয়, এটা হচ্ছে একটা লিরিক পোয়েম। কেন লিরিক পোয়েম? একটা লিরিক পোয়েমে মিউজিক্যাল কোয়ালিটি, ইমোশনাল এক্সপ্রেশনস, focus on a single subject or an idea, first person speaker, vivid imagery, spiritual theme, এই সকল জিনিসগুলো দেখা যায়। যেমন সিলভিয়া প্লথের, আমেরিকান পোয়েটেস, মহিলা কবি প্লথের কবিতা মিরর একটা লিরিক পোয়েম। এখানে যে কবিতাটি আছে দ্য গুড মোরো, এটাও কিন্তু একটা ভিভিড ইমেজারি দেখা যায়। If ever any beauty I did see, which I desired God, was but a dream of thee. এটা ভিভিড ইমেজারি আছে, ফার্স্ট পারসন স্পিকার রয়েছে, মিউজিক্যাল কোয়ালিটি আছে, ইমোশনাল এক্সপ্রেশন রয়েছে, ফোকাস অন এ সিঙ্গেল সাবজেক্ট, অর্থাৎ লাভটাকে, ভালোবাসাটাকে নিয়েই ফোকাস করা হয়েছে, যার জন্য এটা একটা মেটাফিলিরিক পোয়েম। As it has the features of a lyric poetry, that is why this poem is called a lyric poem. এই গুড মোরো কবিতাটাকে একটা লিরিক পোয়েম হিসাবে ধরা হয়। লিরিক পোয়েম এর মিউজিক্যাল কোয়ালিটিও আছে। ফার্স্ট স্ট্যাঞ্জা, the speaker's past life before encountering his beloved, অর্থাৎ তার প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার আগে তার অতীতের জীবনটা কেমন ছিল সেটা তুলে ধরা হয়েছে তার প্রথম প্যারাগ্রাফে। এখানে 3টে স্ট্যাঞ্জা রয়েছে, কবিতার প্যারাগ্রাফকে স্ট্যাঞ্জা বলা হয়।
সেকেন্ড স্ট্রেঞ্জাতে বলা হয়েছে দ্য লাভার্স অ্যাওয়েকেনিং টু এ নিউ কাইন্ড অফ লাভ অ্যান্ড এ ইউনিফাইড ওয়ার্ল্ড দে ক্রিয়েট টুগেদার। এবং লাস্ট স্ট্রেঞ্জা বলা হচ্ছে ডেভেলপস দি পোয়েমস থিম। লাস্ট স্ট্রেঞ্জায় গিয়ে কবিতার বিষয়বস্তুর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ওখানে কবিতার বিষয়বস্তুটাকে উন্নয়ন করা হয়েছে, এটা ভালো রূপ দেওয়া হচ্ছে। দ্য থিম হ্যাজ বিন ফুললি ডেভেলপড ইন দ্য লাস্ট স্ট্রেঞ্জা। এবং এই কবিতায় যেটা মেসেজ, যে একটা বার্তা বহন করছে, সেটা হচ্ছে দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ট্রু লাভ, অর্থাৎ লাভ হার্স ইমমর্টালিটি। যেমন ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্রেন্ড, এডমন্ড স্পেন্সারের যে সনেটটা আছে সেখানে দি ইমমর্টালিটি অফ লাভ, ভালোবাসা মরে না, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। এখানেও কিন্তু সেই ইমমর্টালিটি অফ লাভটাকে তুলে ধরা হয়েছে। থ্যাংক ইউ মাই ডিয়ার ওয়ান্স। টেক্সটটা পরে হবে।